ডিজিজ হচ্ছে আইবিডি, যেটা মানে বার্সাকে এফেক্ট করে, আর মারেক্স ডিজিজ, আরেকটা হলো চিকেন ইনফেকশাস এনিমিয়া। এই তিনটা ডিজিজ কিন্তু হলো তোমার পোল্ট্রির মধ্যে কিন্তু ইমিউনোসাপ্রেসিভ ডিজিজ, এবং তিনটাই মারাত্মক ইমিউনোসাপ্রেশন ঘটায় পোল্ট্রিতে। এখন যে জিনিসটি হলো যে আইবিডিতে কিন্তু তারা ইমিউন অর্গান যেটা আছে সেটা হলো বার্সা, সেটাকে এফেক্ট করে সরাসরি। আর এইখানে ইমিউন অর্গান আর কি কি আছে পোল্ট্রিতে, কে কে বলতে পারবা আমাকে, একটু বলতে পারবা কেউ? ইমিউন অর্গান কোনটা কোনটাকে বলে, জানা আছে কারো? হিউম্যান ইমিউন অর্গান কোনগুলি? কেউ পারবা না? শুনতে পাচ্ছ আমার কথা? লিম্ফ নোড, থাইমাস, পোল্ট্রির ক্ষেত্রে স্প্লিন, হ্যাঁ, স্প্লিন, ঠিক আছে। থাইমাস। পোল্ট্রির ক্ষেত্রে ম্যাম বার্সা, বোন মেরো, তাই না? বোন মেরো কিন্তু মারাত্মক পরিমাণে কিন্তু ইমিউনো। পোল্ট্রির ক্ষেত্রে বার্সা আছে, আর কি আছে? ইমিউন অর্গান। পোল্ট্রির লিম্ফ ক্ষেত্রেও নোড, কিন্তু থাইমাস এবং স্প্লিন, দুইটাই কিন্তু আছে, থাকবে, ঠিক আছে, এবং সাথে কিন্তু বার্সা অফ ফেব্রিসিয়াস। তো এখন যে ঘটনাটা হলো যে তোমার মারেক্স ডিজিজে কিন্তু এটাও কিন্তু মারাত্মক রকম ইমিউনো সাপ্রেশন ঘটায়, এবং দেখা যায় যে এরপর ইয়াগুলি ট্রিটমেন্ট করলেও ভালো একটা খুব একটা সুফল আনে না আর কি। রিফ্লেক্ট করছে মনে হয় লাইট নাকি? তো এখন এই জন্য এখন দেখো মারেক্স ডিজিজটা সাধারণত কোন ভাইরাস দ্বারা হয়? মারেক্স ডিজিজ ভাইরাস দ্বারা। তো এই ভাইরাসটাকে আরেকটা জিনিস বলা হয় কার্সিনোজেনিক ভাইরাসও বলা হয়, হ্যাঁ, কারণ এ ছোট ছোট টিউমার লাইক স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে। তো এই কারণে এটাকে কার্সিনোজেনিকও বলা হয়। তো মারেক্স ডিজিজের মধ্যে আবার বেশ কয়েকটা কিন্তু স্ট্রেইন আছে, ভেরি ভিরুলেন্ট, হ্যাঁ। তো এখন যে জিনিসটা হলো যে এর মেইন ইয়াটা যেটা, এ কিন্তু আমাদের দেশি মুরগিকে এফেক্ট করে না, হ্যাঁ। এটা কিন্তু সাধারণত দেখা যায় যে বেশিরভাগ কিন্তু এফেক্ট করে, ব্রয়লারেও এফেক্ট কম এটার। ব্রয়লার মানে 32 ইয়ার্স এজ, যেহেতু আমরা 32 ডেজ থেকে 40 ডেজ এর জন্য লালন পালন করে থেকে থাকি, এই জন্য ব্রয়লারেও এটা পাওয়া যায় না খুব একটা। তবে লেয়ারে এবং পাকিস্তানি মুরগিগুলোতেও কিন্তু ভালোই পাওয়া যায় এটা, ঠিক আছে। পাকিস্তানি মুরগি যেগুলো রেয়ার করি আমরা 40 ডেজ 42 ডেজ এর জন্য, এটাতেও কিন্তু ভালো পরিমাণই পাওয়া যায়, হ্যাঁ। তো মারেক্স কিন্তু এটার হলো তোমার, যদি আমি বলি যে এমন কোনো ইয়া নেই যেটাতে তোমার হলো আমাদের দেশি মুরগির জেনেটিক মেকআপটা এই ডিজিজের প্রতি কিন্তু রেজিস্ট্যান্স, মারেক্স ডিজিজের প্রতি। আর ব্রয়লার লেয়ার এগুলাতে কিন্তু তারা সাসেপ্টেবল। তো হ্যাচারি থেকে যখনই তুমি বাচ্চা নিয়ে আসবা নতুন, তাহলে সেখানে কিন্তু একটাই মাত্র টিকা দিয়ে তারপরে কিন্তু হ্যাচারি থেকে বের করা হয়। একটা মাত্র টিকা, যেটা কিন্তু হ্যাচারিতে দেওয়া হয়, এটা তোমার দেওয়ার দায়িত্ব না, এটা কিন্তু হ্যাচারি মালিক দিবে, এবং সেই টিকাটার নাম হলো মারেক্স, ঠিক আছে। কারণ এটা একবারে জিরো ডেতে দিতে হয়, ঠিক আছে। তো এই জন্য এইটা কিন্তু তুমি যখন হ্যাচারি থেকে নিয়ে আসতেছো চিকটাকে, তখনই তোমাকে অ্যাসিওর করতে হবে যে এটা ভ্যাকসিনেটেড অর নন ভ্যাকসিনেটেড, হ্যাঁ, এটা আদৌ এটা দ্বারা ভ্যাকসিন করা হয়েছে কিনা। এখন এই জন্য তোমাদেরকে এটা দেখতে হবে। তো যে জিনিসটা হলো যে তোমার মারেক্স এর ভ্যাকসিন তারা করে রাখছে কিনা, কারণ মারেক্স কিন্তু ক্লিনিক্যাল সাইন সিমটম কিন্তু একদম আর্লি এজে শুরু করে না, এটা কিন্তু যত লেট স্টেজে যায়, বিশেষ করে যদি আর্লি ইয়াং স্টেজে শুরু হয় তাহলে তুমি কিন্তু তার ক্লিনিক্যাল সাইন সিমটম কিছু দেখতে পাবা। আর লেট স্টেজে কিন্তু লেয়ারের ক্ষেত্রে কিন্তু এটা মারাত্মক পরিমাণে এগ প্রোডাকশনটাকে কমায় দেয়, কিংবা হ্যাচাবিলিটি, হ্যাঁ, যেটা যে টাইমে তার ইয়াতে এগ প্রোডাকশনে আসার কথা ছিল সেই টাইমে না আসে, তারা কিন্তু দেখা যায় যে দেরি হয়, হ্যাঁ, হ্যাচাবিলিটিতে। তো এটা তো একটা ইম্পর্টেন্ট একটা কারণ কস্টের সাথে তোমার হলো প্রোডাকশনের একটা রিলেশন আছে। তো এই কারণে তোমার এটা খুব গুরুত্বপূর্ণ আর কি। তো এখন দেখো মারেক্স ডিজিজ হলে এ কিন্তু মেইনলি কিন্তু কোন সিস্টেমকে এফেক্ট করে বলো তো, কে বলতে পারবা? তিতুমির বলতে পারবা সিস্টেমকে। কোন সিস্টেম, কি নাম তোমার? হ্যাঁ, নার্ভাস সিস্টেমকে।
আচ্ছা যাই হোক, আমি তাহলে ইয়াতে যাই। নার্ভাস সিস্টেমকে মেইনলি কিন্তু নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে, হ্যাঁ। এরপরে সেকেন্ডারি যে ইয়েটা আছে সেটা ডাইজেস্টিভ সিস্টেমকেও এফেক্ট করে, কিন্তু মেইনলি কিন্তু নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে। এই কি করে, ব্রাকিয়াল অ্যান্ড সায়াটিক নার্ভ, এই দুই নার্ভকে কিন্তু দেখা যায় কি প্যারালাইজড করে দেয়। ঠিক আছে, ব্রাকিয়াল অ্যান্ড সায়াটিক, ব্রাকিয়াল নার্ভ রেসপন্সিবল ফর দা উইংস, হ্যাঁ, উইংসে থাকে কিন্তু। আর সায়াটিক নার্ভ কোথায় থাকে, লেগে, এটা জানো তো নাকি? ওটা অনেকে কিন্তু উচ্চারণ করে স্চিয়াটিক নার্ভ, হ্যাঁ। তো এই যে সায়াটিক নার্ভ যেটা, সেটা কিন্তু লেগে থাকে, এবং যেটা তোমার ব্রাকিয়াল নার্ভ সেটা কিন্তু উইং এ থাকে। তো এ কি করে যে তোমার এই দুইটা কি প্যারালাইজড করে দেয়। প্যারালাইজড করার কারণে কি হয়, যে এই পোল্ট্রি গুলা কিন্তু স্পোর্টসম্যান লাইক পশ্চার তৈরি করে। স্পোর্টসম্যান তোমরা দেখছো, যারা দৌড় দেয় তারা কি 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 করে, একটা পা, যে পাটা আগানো থাকে তার উল্টা পাশের হাতটা কিন্তু কি করা থাকে, পিছানো থাকে, তাই না? হ্যাঁ। তো এই জিনিসটা, একটা হাত একটা পা দুইটা কিন্তু পিছনে থাকে, একটা হাত আর একটা পা কিন্তু সামনের দিকে থাকে। এবং ঠিক কিন্তু ডায়াগোনাল, যদি বাম পাটা আগে থেকে থাকে তাহলে ডান হাতটা আগে থাকবে, আর যদি ডান পাটা পিছনে থেকে থাকে তাহলে বাম হাতটা পিছনে থাকবে। তো এই ধরনের একটা পোস্টার কিন্তু পোল্ট্রির মধ্যে সৃষ্টি হয়। পোল্ট্রি ওইভাবে দেখা যায় শুয়ে থাকে, বুঝতে পারছো? তো এটাতে এই দেখা যায় যে মানে তোমার হলো তারা এই পোস্টারটা তৈরি করবে, এবং দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে আরেকটা যে জিনিসটা হলো এইটা টিপিক্যাল একটা ক্লিনিক্যাল সাইন আর কি। মারেক্সের ক্ষেত্রে একবারে টিপিক্যাল যে সে স্পোর্টসম্যান লাইক পোস্টার তৈরি করবে, এবং তার ব্রাকিয়ার এবং সায়াটিক নার্ভটা মানে উইং প্যারালাইসিস এবং লেগ প্যারালাইসিস বোধ দেখা যাবে। তো এই কারণে কিন্তু কি হবে, পোল্ট্রি কিন্তু খাবার পর্যন্ত পৌঁছাতে পারবে না। যদি খাবার পর্যন্ত পৌঁছাতে না পারে তাহলে কি বেঁচে থাকবে সে? বেঁচে থাকবে না। আর নার্ভ যেটা প্যারালাইজড হয়ে যায় সেটাকে রিকভারি করা কিন্তু সো ডিফিকাল্ট। এই কারণে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে পোল্ট্রি গুলো কি হয়, মারা যায় না খেয়ে, হ্যাঁ। না, প্যারালাইসিসের কারণে তো মারা যায় না, কিন্তু তারা না খাওয়ার কারণেই অনেকদিন মানে প্রপার পানি এবং নিউট্রিশনটা না পাওয়ার কারণে সে যেটা মারা যায়। আর এর সাথে আরেকটা ক্লিনিক্যাল সাইন অবজার্ভ হয়, সেটা হলো গ্রিনিশ ডায়রিয়া, হ্যাঁ, প্রচুর পরিমাণে সবুজ পায়খানা করে। ঠিক আছে, এই সবুজ পায়খানাটাও হলো কিন্তু ইম্পর্টেন্ট একটা সাইন আর কি। আর তুমি যদি পোস্টমর্টেম করো, পোস্টমর্টেম মধ্যে ইম্পর্টেন্ট কিছু সাইন লিশন পাবা, সেটা হলো কি, যে তুমি সায়াটিক নার্ভ যেটা তোমার পা ইয়ার ক্ষেত্রে থাকে আর কি, যদি মুরগির পা দুটাকে এইভাবে তুমি ফাঁক করো তাহলে সায়াটিক নার্ভ কিন্তু স্পষ্টই দেখা যায়, কিন্তু হোয়াইট কালারের হয় সায়াটিক নার্ভটা, মাঝখান থেকে গেছে আর কি, এটা রানের যে অংশটা আছে সেখান থেকে। তো ওইখানে ওই নার্ভটাকে তুমি সলেন পাবা, ইডিমেটাস পাবা। এবং যেহেতু সলেন এবং ইডিমেটাস আছে, সেহেতু নার্ভটাকে কিন্তু খুব গ্লিসেনিং পাবা, মানে খুব উজ্জ্বল পাবা, দেখতে মনে হবে চকচক করছে, হ্যাঁ। এবং ওটা কিন্তু অনেক মোটা হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা প্যাথোগনোমনিক মানে পোস্টমর্টেম লিশন আর কি। আর আরো যে ক্লিনিক্যাল পোস্টমর্টেম লিশন পাবা সেটা হলো বিভিন্ন রকম ছোট ছোট টিউমারের মতো পাবা, নোডিউল, টিউমারাস নোডুল পাবা। টিউমারাস নোডুল আচ্ছা। গুলা কিন্তু সব জায়গায় হবে, লিভারে হতে পারে, তারপরে হচ্ছে ইন্টেস্টাইনাল বিভিন্ন পার্টে হইতে পারে, এইভাবে বিভিন্ন জায়গায় ডাইজেস্টিভ ট্র্যাক্টের বিভিন্ন অংশে কিন্তু হয়ে থেকে থাকে। এবং এই টিউমার গুলা কিন্তু খুব বেশি বড় হয় যে তা কিন্তু না, ছোট ছোটই থাকে। আর আরেকটা জিনিস হলো, এই টিউমার থেকে আমি আরেকটু বলি তোমাদেরকে, এই টিউমারাস গ্রোথ কিন্তু লিভারে পাবা তুমি। তো টিউমারাস গ্রোথ গুলা কিন্তু তুমি ইনফেকশাস ইয়াতে পাবা। লিম্ফয়েড লিউকোসিসের নাম শুনছো না? শুনছো লিম্ফয়েড লিউকোসিস বা বিগ জি লিভার ম্যাম। ডিজিজ? জি ম্যাম। হ্যাঁ। তো এই লিম্ফয়েড লিউকোসিসের ক্ষেত্রেও কিন্তু টিউমার প্রডিউস হয়। আর আরেকটা কথা বলি, ইকোলাই, ইকোলাইয়ের ক্ষেত্রেও কিন্তু তোমার নোডিউল ফর্মেশন হয়, বিশেষ করে গ্রানুলোমাটাস যেটা আছে, হ্যাঁ। সেটা কি আমরা বলি সাধারণত ইকোলাইয়ের গ্রানুলোমাটাস একটা ইনফেকশন আছে, বা ওটাকে জেরিস ডিজিজ বলে। শুনছো নাম, জেরিস ডিজিজের নাম শুনছো? জেরিস ডিজিজ বা হাজারি ডিজিজ অনেকে পড়তা আর কি, হ্যাঁ ম্যাম, এটার নাম শুনছি। হাজারি বলে, হাজারি বলছো হ্যাঁ তোমরা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এই তো হ্যাঁ ম্যাম। সামনে যদি কোনো ইয়া দিয়ে কনস্ট্যান্ট এবং ইয়া যদি দুইটা কনস্ট্যান্ট পাশাপাশি যদি থাকে তাহলে কি হয়, একটা উচ্চারণ কি হয়ে যায় বলো তো? উজ্জ্বল হয়ে যাবে ম্যাম। একটা একটা উচ্চারণ কিন্তু মানে হবে না, উজ্জ্বল হয়ে যাবে ম্যাম। ওইটা
হয়ে যায়। হ্যাঁ, তাহলে যদি আমি এই যে দিয়ে শুরু হয় এটা, তাহলে হাজারি ডিজিজ কেমন করে হয়? আমি তো এটাই বুঝি না তোমাদের। হ্যাঁ, তাহলে এটা কি আলটিমেটলি জারিস বা জেরিস ডিজিজ হতে পারে, তাই না? হ্যাঁ, জি তো ম্যাম। এখন যে জিনিসটা হলো যে এই ডিজিজটার কিন্তু ইকলাই রেসপন্সিবল ফর দিস ডিজিজ। হ্যাঁ, এটাকে গ্রানুলোমাটাস ইনফেকশন বলা হয় বা পলিগ্রানুলোমা বলা হয়। হ্যাঁ, তো এই তিনটা দেখো এই জিনিসগুলো কিন্তু তোমাদের নোটে নাই। তোমরা যারা বুদ্ধিমান তারা কিন্তু খাতায় একটু করে টুকে রাখবা যে এই জিনিসগুলোকে ডিফারেন্সিয়েট করার জন্য। এই গ্রানুল ফর্মেশন কিন্তু ম্যারেক্সেও হয়, এই গ্রানুল ফর্মেশন কিন্তু কোলিগ্রানুলোমা বা জেরিস ডিজিজেও হয়, আবার এই এরকমই গ্রানুল টিউমারাস গ্রানুল ফর্মেশন কিন্তু লিম্ফয়েড লিউকোসিসেও হয়। এই তিনটা ডিজিজই মেইনলি কিন্তু এই ধরনের গ্রানুলা প্রডিউস করে থাকে। আর অ্যাসপারজিলোসিস যেটা নোডিউল তৈরি করে থাকে সে কিন্তু স্পেসিফিক্যালি লাংসে তৈরি করে। আর এরা কিন্তু ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে তৈরি করে থাকে, ডাইজেস্টিভ ট্র্যাক্টে তৈরি করে থাকে। তো এই কারণে এটা হলো যে তোমাকে কিভাবে ডিফারেন্সিয়েট করবা। দেখো, লিম্ফয়েড লিউকোসিসের ক্ষেত্রে কিন্তু বা বিগ লিভার ডিজিজ মানে কি লিভারে হবে, এবং লিভারে এমন ভাবে হবে যে ওটা আলাদাভাবে টিউমারটাকে বোঝা যাবে না, এবং পুরো লিভারটাই কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হবে কিন্তু লিম্ফয়েড লিউকোসিস বা বিগ লিভার ডিজিজে টিউমারটা এভাবে প্রডিউস হচ্ছে। আর এই ক্ষেত্রে যেটা হবে, উপরে ছোট ছোট দেখা যাবে টিউমার গুলা। টিউমার গুলা ছোট ছোট বিভিন্ন ভাবে ক্লাস্টার ভাবে বিভিন্ন ইয়াতে, কিংবা অনেকগুলো ছোট ছোট গোল গোল এক জায়গায় হইতে পারে। আর এইখানে কিন্তু ডিফিউজ টাইপের হবে, মানে পুরো অর্গানটাই কিন্তু বড় হয়ে যাবে লিম্ফয়েড লিউকোসিসের ক্ষেত্রে। কিন্তু মারেক্সের ক্ষেত্রে কিন্তু অর্গানটা রেজ করছে না, কিন্তু টিউমার গুলার জন্য অর্গানটাকে বড় মনে হবে। ঠিক আছে, আর কোলিগ্রানুলোমাতে স্পেসিফিক্যালি মেইনলি দেখবা ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট গুলাতে, বিশেষ করে মেসেন্ট্রি, তারপরে হচ্ছে ইন্টেস্টাইনের যে পার্ট গুলি আছে ওগুলিতে তুমি কোলিগ্রানুল দেখতে পারবা, ছোট ছোট গ্রানুল দেখতে পারবা। ঠিক আছে, তাহলে আমি কি বুঝাতে পারলাম সবাইকে? সবাই বুঝছো? এই যে কোনো রেসপন্স নাই কেন? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, বুঝতে পারছি। সবার কি ম্যাম, ঘুম মারেক্স ভাঙে নাকি? ম্যাম লাস্টেরটা কি বললেন? ইকোলাই যে গ্রানুলোমাটাস ডিজিজে গ্রানুল গুলো? হ্যাঁ, ইকোলাই এর ক্ষেত্রে গ্রানুলোমাটাস ডিজিজের ক্ষেত্রে তোমার গ্রানুলগুলো কিন্তু ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট মেসেন্ট্রির নাম শুনছো না? জি ম্যাম। যেটা ইন্টেস্টাইনের সবগুলাকে জড়ো করে রাখে। এই ইন্টেস্টাইনটাকে কিন্তু ইন্টেস্টাইনাল মেসেন্ট্রি পার্টেও কিন্তু পাওয়া যাবে, এবং ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট গুলাতে বেশি পাওয়া যাবে। ঠিক আছে, তুলনামূলক ভাবে। আর ইয়ার মারেক্সের ক্ষেত্রে কিন্তু লিভার স্প্লিন এগুলাতে বেশি পাওয়া যাবে। হ্যাঁ, ওকে ম্যাম। আর হলো তোমার জি ম্যাম। আর বললাম যেটা ডিফিউজ, আর একটা হলো তোমার ক্লাস্টার। হ্যাঁ, ডিফিউজটা হবে কি পুরো অর্গানটাই বড় হয়ে যাবে। হ্যাঁ, লিভারটা ভিতরে কাটলে তখন তুমি দেখতে পাবা শক্ত কিংবা এটা, কিন্তু উপর থেকে কিন্তু মনে হবে লিভারটাই বড় হয়ে গেছে। এইটা কিন্তু লিম্ফয়েড লিউকোসিসে হবে। আর মারেক্সে কিন্তু তা হবে না, উপর থেকে বোঝা যাবে যে টিউমারাস গ্রোথ আছে। ঠিক আছে, এরকম মনে হবে। তো এইটা গেল এই দুইটা। আর দেখো, এখন যদি তুমি ডায়াগনোসিস করতে চাও তাহলে তোমাকে সবার আগে হিস্ট্রি নিতে হবে যে আদৌ ওই ভ্যাকসিন করছে কিনা, হ্যাচারি থেকে ভ্যাকসিন করা ছিল কিনা। হ্যাচারি তোমাকে ভ্যাকসিন করে দিবে, কিন্তু তো সুযোগ নাই। কারণ যদিও আমরা বলি যে ডে 0 বাচ্চা, আলটিমেটলি তো বাচ্চা বের হওয়ার পরই আমরা নিয়ে আসতেছি না, একদিন সেখানে কিন্তু থাকে। আমরা কিন্তু ডে 1 বাচ্চা নিয়ে আসি। হ্যাঁ, মানে একদিন মোটামুটি পার হয়ে যায়, এবং ওই সময় ভ্যাকসিন দিয়ে কিন্তু আমাদের কাজ হয় না। এই জন্য নিয়ম হলো তোমাকে অবশ্যই হ্যাচারি মালিক ভ্যাকসিন করে দিবে। তো এই ক্ষেত্রে তোমার ভ্যাকসিনেশন শিডিউলটা নিতে হবে, এবং এজ সাসেপ্টিবিলিটি অনেক সময় আছে। যেমন ধরো যে লিম্ফয়েড লিউকোসিস কিন্তু এজ বাড়লে তখন কিন্তু সাসেপ্টেবল, আর মারেক্সে কিন্তু এজ কমার সাথে মানে এজ যত বাড়বে তত কিন্তু লিম্ফয়েড লিউকোসিসের প্রতি কিন্তু সে সাসেপ্টেবল, আর মারেক্সের প্রতি কিন্তু তখন রেজিস্ট্যান্স হয়ে যাবে। 5 to 15 weeks of age, 5 to 15 weeks of age কে বলা হয় সাসেপ্টেবল ফর মারেক্স ডিজিজের জন্য আর কি। স্পোর্টসম্যান লাইক পোস্টার তৈরি করবে, সাথে কি লেগ এন্ড উইং প্যারালাইসিস দেখা যাবে। হ্যাঁ, এই কারণেই কিন্তু ওটা ওই পোস্টারটা তৈরি হয় আর কি, লেগ এবং উইং প্যারালাইসিসের কারণে। আর যদি আমরা পোস্টমর্টেম করি তাহলে আমরা কি দেখতে পারবো, সেখানে ব্রাকিয়াল ইসচিয়াটিক নার্ভ যেটা আছে সেটা কিন্তু সলেন এবং কি
একবারে খুব চকচকে হবে, গ্লিসেনিং হবে। তো ওইটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো। এছাড়াও কিন্তু আরেকটা জিনিস হলো যে আমরা দেখতে পারবো বিভিন্ন রকম টিউমারাস গ্রোথ হয়েছে বিভিন্ন ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট গুলাতে। এবং কিন্তু এটা ইন্টারনালি হয় না, কিন্তু সবগুলা কিন্তু ম্যাক্সিমাম টাইমে এক্সটার্নালি কিন্তু ইন্টারনাল এই টিউমারাস গ্রোথ গুলি হয়ে থাকে। আর লিভারেও হবে তোমার এই গ্রোথটা। তো এই ক্ষেত্রে ডায়াগনোসিসের ক্ষেত্রে তোমার এই জিনিসটা হলো। আর যদি তুমি ট্রিটমেন্ট করতে চাও, যেহেতু অ্যাজ ইউজুয়াল আমি বারবার বলছি ভাইরাল ডিজিজের যেহেতু আমাদের কি স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, সেহেতু আমাদের কি করতে, কিন্তু আমাকে কয়েকটা জিনিস মাথায় রেখে কিন্তু কাজটা করতে হবে। একটা হলো যেহেতু তার ট্রিটমেন্ট করে তাকে ডিজিজটাকে থেকে কন্ট্রোল করা, আর 2 নাম্বার হলো যে আমি কিভাবে তার ইমিউনিটিকে ইনক্রিজ করতে পারি, এই দুই জিনিসটাকে। তো এই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য কিন্তু আমরা সাধারণত এখানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করব, ঠিক আছে। আর এখন কিন্তু বাজারে কিন্তু খুবই অ্যাভেলেবেল ইমিউনো বুস্টিং সাবস্টেন্স গুলা বিভিন্ন নামে পাওয়া যায়, ইমিউনো বুস্টার গুলা, সেগুলি কিন্তু রেডিমেড পাওয়া যায় এবং সেখানে কিন্তু তোমার এটা দিলে ভালো কাজ করে। এর সাথেও কিন্তু আরেকটা জিনিস হলো যেহেতু নার্ভকে এফেক্ট করে, এখানে কিন্তু ভিটামিন বি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দ্য নার্ভাস ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো এইখানে তোমার ভিটামিন বি, বিশেষ করে B1, B6 এবং B12 যেটা, এরা কিন্তু থায়ামিন, রিবোফ্লাভিন, আরেকটা কি, হ্যাঁ বলো, থায়ামিন, রিবোফ্লাভিন, এই দুইটার কিন্তু বিশেষ করে ভূমিকা থাকে তোমার নার্ভাস ইয়াতে। তো এই দুইটা কিন্তু আমরা এক্সট্রা ভাবে প্রোভাইড করতে পারি, ভিটামিন বি কমপ্লেক্স যেটা সেটাকে। আর এর সাথে আমরা বলছিলাম কি অ্যাসিডিফায়ার। অ্যাসিডিফায়ার সবসময় আমি কিন্তু বারবার বলছি, অ্যাসিডিফায়ার আমরা প্রত্যেকটা ইয়াতেই কিন্তু ভাইরাল ডিজিজে কিন্তু আমরা অ্যাসিডিফায়ার ওয়াটারের সাথে দেব। এবং অ্যাসিডিফায়ারে দেওয়ার গুরুত্বই হলো এই কারণে যে অ্যাসিডিক এনভায়রনমেন্টে ভাইরাস তার ভিরুলেন্সিটাকে হারায় ফেলে, হ্যাঁ, কিংবা তার ভিরুলেন্সি রিডিউস হয়ে যায়। ওই কারণে কার ওখান থেকে আওয়াজ আসে? কিন্তু এখানে অ্যাসিডিফায়ার মিক্স করব যাতে তারা পোলট্রিটা যত তাড়াতাড়ি রিকভার হতে পারে তত ভালো। এবং আরেকটা প্রিভেন্টিভ মেজার হলো যে আমি কিন্তু কি করব, কাছে নিয়ে যাব খাবারগুলাকে, এবং যে বার্ড গুলা সিক সে বার্ড গুলাকে আইসোলেট করব, আইসোলেট করে এবং সেটাকে এক্সট্রা ভাবে টেক কেয়ার নেওয়ার চেষ্টা করব, যাতে সে অল্প টাইমে এবং কি এনার্জি সোর্সটা এমন ভাবে দিতে হবে শুধু যেন কার্বোহাইড্রেট এবং প্রোটিনটা যেন প্রপার পরিমাণে পায়, এবং যেন মোলাসিস যদি আমি দেই তাহলে কিন্তু, তো এইটা দিয়ে হবে। সবগুলাতে ক্লিনিক্যাল সায়েন্স সিম্পটম দেখা যাচ্ছে না, তুমি সবগুলাতে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি চালু করে ফেললা, কিন্তু যেগুলি সিক আইসোলেট করে তুমি কি করবা, তাদেরকে কাছাকাছি পাত্রের মধ্যে খাবার দিবা যাতে তারা ইজি অ্যাক্সেস করে খেতে পারে। কিন্তু সে কিন্তু অন্য বার্ডের সাথে কিন্তু সেভাবে কম্পিট করে খেতে পারবে না, যেহেতু সে প্যারালাইজড, সেহেতু তাকে এক্সট্রা ভাবে তোমাকে এই টেক কেয়ারটা করতে হবে আর কি। আমরা যেটা বলছি প্রিভেনশনের ক্ষেত্রে মনে রাখবা যে এখানে আমি বলে ফেলছি যে এখানে ভ্যাকসিনটা দিবে হ্যাচারি, যেহেতু এটা ডে ওল্ডে দিতে হয় এবং এটা সাধারণত দিতে হবে নেকে। এবং কি এটা কিন্তু তোমার এমন নয় যে তুমি ইন্ট্রামাস্কুলারলি অনেক জায়গায় বলছে, কিন্তু আসলে কিন্তু তা কিন্তু দেয় না, দেয় কিন্তু সাবকাট ইনজেকশন। এবং আমি এটার একটা ভিডিও তোমাদেরকে দেখাবো কিভাবে সাবকাট ইনজেকশনটা দেয়। সাবকাটে কিন্তু নেকের যে রিজনটা আছে এইখান থেকে কিন্তু তাদের স্কিনটা লুজ থাকে, ওই লুজ স্কিনে কিন্তু একবারে 0.5 ml এটা কিন্তু পরিমাপ করাই থাকে। মানে এখন কিন্তু ভ্যাকসিন করার জন্য তোমাকে হাতে কিন্তু সিরিঞ্জ দিয়ে 0.5 ml উঠাইতে হবে, কারণ কতটুকু তুমি উঠাবা। এই কারণে কিন্তু অটোমেটেড সিরিঞ্জ পাওয়া যায়, যেখানে তুমি যদি ফিক্সড করে দাও যে 0.5 ml দিবা না 1 ml দিবা না 2 ml দিবা, সেটা ফিক্সড করে দিলে কিন্তু সে অটোমেটিক্যালি কিন্তু ততটুকুই নিবে যতটুকুই নেওয়ার কথা। সেটা নিয়ে তুমি ওই নেক মাসেলে সাবকাট ইনজেকশন দিতে হবে। এবং আরেকটা যে জিনিসটা করতে হবে সেটি হলো যে তুমি যদি লেয়ার থেকে থাকে তাহলে আবার ব্রিডিং স্টেজে, ব্রিডিং টাইমে আর কি 16 উইকস থেকে ব্রিডিং স্টার্ট হওয়ার আগে আগে 16 উইকস কিংবা 18 উইকসে আবার একটা ভ্যাকসিন করতে হবে আর কি, যদি তোমার ব্রিডার থেকে থাকে। আর যদি ব্রিডিং এর জন্য না ইউজ করো
তাহলে তুমি যে হ্যাচারি থেকে যেটা ইউজ করছে সেটাই যথেষ্ট হবে আর কি। আর কিন্তু যদি লেয়ার ফার্ম হয় তাহলে অবশ্যই তোমাকে 16 থেকে 18 সপ্তাহে আবার একটা রিভ্যাকসিনেশন করে নিতে হবে। ঠিক আছে? কি বুঝতে পারলা তোমরা? জি ম্যাম বুঝতে আসসালামু পারছি। আলাইকুম ম্যাম। জি ম্যাম। ম্যাম এজ ওয়ালাইকুম সাসেপ্টিবিলিটিটা আসসালাম। আরেকবার হ্যাঁ একটু বলো বলবেন। শাহানাজ। ম্যাম এজ এজ সাসেপ্টিবিলিটি সাসেপ্টিবিলিটি শুনতে পারিনি। এজ সাসেপ্টিবিলিটিটা সাধারণত যদি ইনক্রিজ হয় এজটা, তাহলে কি হয় এটার তোমার মানে রেজিস্টেন্স হয়ে যাবে, ঠিক আছে? আর যত এজ কম থাকবে তখন 5 to 15 উইকস বলা হয় আর কি, ইভেন 20 উইকস পর্যন্ত হতে পারে আর কি। আর মানে এটা ডিফারেন্সিয়েট করার জন্য আমি বলছি লিম্ফয়েড লিউকোসিস কিন্তু সাধারণত 20 সপ্তাহ পরে হয়, আর এইটা কিন্তু 20 সপ্তাহ আগে হয়, ঠিক আছে? এটা ডিফারেন্সিয়েট করার জন্য, কারণ লিম্ফয়েড লিউকোসিসের সাথে অনেক সময় কিন্তু যেহেতু টিউমার গ্রোথ হয় এখানে, সেহেতু এখানে একটা কনফিউশন হতে পারে। তো এই কারণে এটা করা হচ্ছে যে 20 সপ্তাহ আগে কিন্তু মারেক্স হতে পারে, কিন্তু 20 সপ্তাহ পরে লিম্ফয়েড লিউকোসিস সাধারণত হয়ে থেকে থাকে আর কি। শুনতে পারলা? জি ম্যাম, শুনতে পেয়েছি। থ্যাংক আচ্ছা, ইউ ম্যাম। আরেকটা ব্যাপার হলো কিন্তু ক্লিনিক্যাল সাইন সিমটম ম্যাক্সিমাম টাইমে যারা লেয়ার বার্ড যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু শো করে না। শো না করে সে কি করবে, তোমার হলো সে দেখা যাবে যে এগের হ্যাচাবিলিটিটা দেরি করে ফেলছে। তোমার সাধারণত কি 18 থেকে 20 সপ্তাহের মধ্যে বার্ড হ্যাচিং এ আসার কথা ছিল, সে দেখা যাবে 22-24 সপ্তাহ হয়ে যাচ্ছে তারপরও হ্যাচিং এ আসছে না। এই ধরনের ঘটনাগুলি বেশি ঘটায় থেকে থাকে আর কি। আরেকটা হলো যে তোমার আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো যে সাধারণত বার্সা কিন্তু মানে আফটার 4 মান্থ কিংবা আমি যদি বলি 16 সপ্তাহ পর কিন্তু পাওয়াই যায় না আর কি, মানে তার আগেই ইনভলিউট, কিন্তু অনেক আগেই ইনভলিউট হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে 16 সপ্তাহ পরও বার্সা আছে, হ্যাঁ, এরকম যদি রেকর্ড দেখো কোনো ইয়াতে, তখন বুঝতে হবে যে তার কিন্তু কি আমরা কিন্তু অলরেডি কিন্তু পড়ছি যে যেগুলা ক্যারিয়ার স্টেট তৈরি করে, সেই ক্যারিয়ার স্টেট তৈরি করার মধ্যে কিন্তু মারেক্স ডিজিজ কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিজিজ। মারেক্স ডিজিজও কিন্তু ক্যারিয়ার স্টেট তৈরি করে। তার মানে কি এ কিন্তু মারেক্স ডিজিজ কে ক্যারি করছে। হ্যাঁ, এই কারণে কিন্তু বার্সা সমানে কিন্তু ফাইট করে যাচ্ছে, যেহেতু লো ডোজ, এই কারণে কিন্তু বার্সা কিন্তু কি ইনভলিউট হওয়ার আর সুযোগ হচ্ছে না, তাকে কিন্তু সমানে কিন্তু লিম্ফোসাইট তৈরি করার প্রয়োজন হচ্ছে ওই অর্গানিজমটাকে কিল করার জন্য। তো এই ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে, মানে অনেক সময় দেখা যায় যে অনেক স্টাডিতে দেখা গেছে যে 16 উইকসের ইয়ার ক্ষেত্রে তোমার বার্সা পাওয়া গেছে। তখন এটা সায়েন্টিফিক স্টাডি যেটা বলছে যে তার মানে সে মারেক্স এর কিন্তু একটা কি ক্যারিয়ার স্টেট হিসেবে কাজ করছে, যার কারণে বার্সাটা ইনভলিউট হয় না। ঠিক আছে? তো এইটা আমাদের মেইনলি এই ডিজিজটা কিন্তু লিম্ফয়েড লিউকোসিসের সাথে অনেক সময় কনফিউজড হতে পারে। লিম্ফয়েড লিউকোসিসটার ভ্যাকসিন কোনো বাংলাদেশে এখন পর্যন্ত নেই আর কি। তো লিম্ফয়েড লিউকোসিসটা আর কোনো ভ্যাকসিনেশন করাও হয় না, তবে সাধারণত আমাদের এটা কম পাওয়া যায় আর কি। ঠিক আছে? এই ডিজিজটা আমাদের ফিল্ড লেভেলে কম, ব্রিডার যে ফার্মগুলো আছে সেগুলাতে অনেক সময় হয়ে থেকে থাকে। তো এটা সবচেয়ে উত্তম হলো পুরা ব্যাচটাকে কাল করে দেওয়া। কেন? কারণ এটা আমরা নিজেরাও জানি যে এই ডিজিজটা কি করে, ক্যারিয়ার স্টেট তৈরি করে, হ্যাঁ, এবং অনেক দিন পর্যন্ত ক্যারিয়ার স্টেট তৈরি করতে পারে। তো এবং ওটা যদি বাচ্চার মধ্যে চলে আসে তখন তো দেখা যাবে যে অবশ্যই ডিজিজটা হবে। ঠিক আছে? তাহলে এখন আমার একটা প্রশ্ন হলো, ইমিউনোসাপ্রেসিভ যদি 3টা ডিজিজের নাম বলতে বলা হয় তাহলে কোন কোন ডিজিজকে বলবো আমরা? পোল্ট্রির গম্বরো, মারেক্স, ইনভেশন পারপাস ডিজিজ, চিকেনগুনিয়া, মারেক্স ডিজিজ, লিম্ফয়েড লিউকোসিস। লিম্ফয়েড লিউকোসিস না এর ম্যাম, যে তোমার অ্যানিমিয়া, হলো চিকেন এই চিকেন অ্যানিমিয়া। ইনফেকশাস অ্যানিমিয়া, চিকেন ইনফেকশাস অ্যানিমিয়াটাকে, আর যদি কার্সিনোজেনিক বলা হয়, হ্যাঁ, তাহলে কিন্তু যে 2টা ডিজিজের নাম আসে, একটা হলো মারেক্স আর হলো আরেকটা লিম্ফয়েড হলো লিউকোসিস। লিম্ফয়েড লিউকোসিস। দুটাই কার্সিনোজেনিক ডিজিজ হিসেবে বা ক্যান্সারাসিয়া হিসেবে কাজ করে, এখানে কিন্তু টিউমার গ্রোথ করে। ঠিক আছে? তো আর কোনো প্রশ্ন আছে তোমাদের? আরাফাত কিছু বলবা নাকি? আজকে আমাদের ক্লাস পার্টিসিপেন্ট 56, কি ব্যাপার দিনকে দিন কি কমে আসতেছে নাকি ক্লাস পার্টিসিপেশন? ঠান্ডা ছিল। 3টা ক্লাস ছিল তো সকাল থেকে টানা ক্লাস করতেছে সম্ভবত এই জন্য।
ও সম্ভবত এই জন্য এখনই টায়ার্ড নাকি তোমরা? ঠান্ডার জন্য হয়তো ম্যাডাম কম্বল থেকেই উঠে নাই এখনো। কে কম্বল থেকে উঠে নাই? যারা ঘুমাচ্ছে ম্যাডাম ঘুম ভাঙে নাই হয়তো ঠান্ডার জন্য। ভাঙে নাই নাকি? হ্যাঁ তা তো হবেই। এই ঘুমাই ঘুমাই ক্লাস করে যে পরীক্ষার মধ্যে কি করবা, শেষে দেখা যাবে যে লিখতেছো যে ইয়ার ক্লিনিক্যাল সাইন বলা হয়েছে, এনডির ক্লিনিক্যাল সাইন নিউক্যাসল ডিজিজের, বলবা ডিক্রিজ মিল্ক প্রোডাকশন নাকি? হ্যাঁ, এবং এটা হাস্যকর কিছু না, কিন্তু এটা কিন্তু হ্যাঁ আমি ম্যাম, এটা আমার হয়। খাতায় পেয়েছি কিন্তু পোল্ট্রির ক্লিনিক্যাল সাইন কিংবা পোস্টমর্টম লিশন বলা হয়েছে, সেটাও দেখছে না আমি কোন পরীক্ষা দিচ্ছি, সে ওখানে কমন ক্লিনিক্যাল সাইনের মধ্যে লিখে দিচ্ছে ডিক্রিজ মিল্ক প্রোডাকশন, তারপরে লিখে দিচ্ছে অ্যাবর্শন, সাডেন অ্যাবর্শন। ঠিক আছে, তো এই জিনিসটা যে আমি পাইনি তা কিন্তু না, মাথায় তো এতটুকু অ্যাটলিস্ট রাখতে হবে যে আমি কোন এক্সামটা দিচ্ছি এবং সেখানে কি হয়, মুরগি ডিম পাড়ে না দুধ দেয়। হ্যাঁ, তো এই জিনিসটাকে কিন্তু এই যে ঘুমাই ঘুমাই ক্লাস করলে কিন্তু এরকমই হবে, বুঝছো? তো এটা ইয়া করতে হবে কি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকু ইয়া করি, কালকে আবার আমরা ক্লাস নেব। কালকে কয়টার সময়? কৌশিক কই? সিয়ার কি ঘুমায় নাকি রে? হ্যাঁ, ম্যাম কালকে 10টায় নেন ম্যাম। 10টায়? জি ম্যাম। 10টায় নেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে কালকে আমি শিডিউল তৈরি করে আবার দেব। কালকে আমরা আবার 2টা ডিজিজ নিয়ে আলোচনা করব, বিশেষ করে ইনফেকশাস ব্রঙ্কাইটিস এবং ল্যারিঞ্জোট্রাকাইটিস। ঠিক আছে, এই 2টাই ডিজিজ খুব ইম্পর্টেন্ট, এবং ইনফেকশাস ব্রঙ্কাইটিসটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিজিজ, এবং ফিল্ডে কিন্তু এটা খুবই কমন। হ্যাঁ, তো এই 2 ডিজিজ নিয়ে আমরা আগামী কালকে ইনশাআল্লাহ আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ম্যাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম।